জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু দ্য বিগ গাইড। পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার তারা ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজকর্ম নবান্ন থেকে পরিচালিত না হয়ে রাইটার্স বিল্ডিং থেকে পরিচালিত হবে। মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর নবান্ন থেকে এতদিন যাবৎ অর্থাৎ 2026 সাল পর্যন্ত তিনি তার প্রশাসনিক কাজকর্ম নবান্ন থেকে পরিচালনা করেছিলেন। তো বিজেপি সরকার ঘোষণা করেছে ব্রিটিশ আমলে তৈরি রাইটার্স বিল্ডিং, যেখানে স্বাধীনতার পরবর্তী সময় থেকে প্রত্যেক মুখ্যমন্ত্রীগণ তাদের প্রশাসনিক কাজকর্ম চালিয়েছেন এবং পশ্চিমবঙ্গকে প্রশাসনিক বিভিন্ন যে দপ্তরের কাজকর্ম সেগুলি হচ্ছে কাজ পরিচালনা করার ক্ষেত্রে এই রাইটার্স বিল্ডিংকেই বেছে নিয়েছিলেন। তাই এই রাইটার্স বিল্ডিংই আবার বিজেপি সরকারের কি হবে না প্রশাসনিক ভবন হিসেবে আবার সেই প্রশাসনিক কাজকর্ম সেইখান থেকেই পরিচালিত হবে। তো আজকের ভিডিওতে আমরা সেই রাইটার্স বিল্ডিং এবং নবান্ন তার কিছু খুঁটিনাটি বিষয় আমরা একটু এই ভিডিওতে দেখে নেব। এই হচ্ছে প্রশাসনিক ভবন, যেটা নবান্ন। এই নবান্ন হচ্ছে আমাদের নীল সাদা রঙে তৈরি নবান্ন, আর এই হচ্ছে রাইটার্স বিল্ডিং, যেটা হচ্ছে লাল রঙের, যেটা ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছিল। দেখো এই নবান্নের অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গ সরকারের যেটা সচিবালয় নবান্ন, সেই নবান্ন পশ্চিমবঙ্গের হাওড়া শহরের শিবপুরে অবস্থিত। না সেটা কোথায় অবস্থিত? না শিবপুরে অবস্থিত। এবং কোন নদীর তীরে? এটাও মনে রাখবে, হুগলি নদীর তীরে এটি অবস্থিত, যেটা বিদ্যাসাগর সেতু টোল প্লাজার কি কাছাকাছি। তো এই ঠিকানা দেওয়া আছে, এটা কলকাতা শহর কাছেই হাওড়ার হচ্ছে মন্দিরতলা এলাকায় অবস্থিত। এই হচ্ছে বিদ্যাসাগর সেতু টোল প্লাজা, এর নিকটেই হচ্ছে নবান্ন, যেটা আমাদের এই সচিবালয়, যেটা এতদিন যাবত অর্থাৎ 2013 সাল থেকে 2026 সাল অবধি তৃণমূল কংগ্রেস তার হচ্ছে প্রশাসনিক ভবন হিসেবে যেটাকে ব্যবহার করেছিলেন, সেই নবান্ন অবস্থিত। তো এই নবান্ন একটু ইতিহাস জেনে নিই। 2011 সালে মাননীয় আমাদের মমতা ব্যানার্জি যখন হচ্ছে মুখ্যমন্ত্রী হন, তখন তার পূর্বে হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ে ছিল প্রশাসনিক ভবন। সেই রাইটার্স বিল্ডিং তিনি কি করেন, সংস্কারের একটা পরিকল্পনা করেন এবং তার জন্য 102 কোটি টাকা কি করেন না বরাদ্দ করেন। এবং ওই সংস্কারমূলক কাজ পরিচালনার সময়ে তিনি ওই নবান্নে তিনি কি করেছিলেন, সেই তার প্রশাসনিক কাজকর্ম ট্রান্সফার করেছিলেন। সেটা কত? 5 অক্টোবর 2013 সালে। তো এটা সাময়িকভাবে সেখানে সেই ট্রান্সফার করা হয় প্রশাসনিক কাজকর্ম, কিন্তু পরবর্তী সময়ে সেটাই হয়ে যায় সেই আমাদের টিএমসি বা তৃণমূল সরকারের প্রশাসনিক ভবন। 14 তলার এই ভবনটি মূলত ব্রাহ্মণ্ড আমলে যে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স, সেই হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের অন্তর্গত একটা গার্মেন্ট পার্ক তৈরির পরিকল্পনা সেখানে করা হয়েছিল। কিন্তু সেইখানে পরবর্তী সময়ে সেই স্থানটিকেই ব্যবহার করে আমাদের প্রশাসনিক ভবন নবান্ন গড়ে ওঠে। নবান্ন, দেখো নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন ধানের উৎসব বা নতুন সূচনা। নতুন ধানের উৎসব বা নতুন সূচনা, যেটা হচ্ছে আমাদের নতুন যখন ধান ওঠে তখন গ্রাম বাংলায় বা পশ্চিমবঙ্গের সংস্কৃতির সাথে পরিচিত একটা উৎসব হচ্ছে নবান্ন উৎসব। সেই নবান্ন উৎসবের নাম ধরেই এই মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রশাসনিক ভবনের আমাদের এই নামকরণ করেন এবং প্রশাসনিক পরিবর্তনের প্রতীক হিসেবেও সেটি কী হয় না স্বীকৃতি পায়। এবং এর রং রাখেন কি না নীল সাদা, যেটা হচ্ছে নীল সাদা রং, যেই নীল সাদা রঙই হচ্ছে আমাদের তৃণমূল সরকারের কি না প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এরপর চলে যাচ্ছি আমরা রাইটার্স বিল্ডিং। তো রাইটার্স বিল্ডিংয়ের ফার্স্ট অফ অল অবস্থানটা দেখে নিই। তো রাইটার্স বিল্ডিং হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের কি বিবিডি বাগের পূর্বতন বা ডালহৌসি স্কয়ারের উত্তর দিকে অবস্থিত। কোথায়? যেটা বিবিডি বাগ, বিনয় বাদল দীনেশ বাগের পূর্বতন, যেটা ডালহৌসি স্কয়ার নামে পরিচিত ছিল, তার উত্তর দিকে অবস্থিত, যেটা কি লালদিঘি পুকুরের কাছে। এবং সেটা কোথায় না কলকাতা শহরে অবস্থিত। এই হচ্ছে বিবিডি বাগ বা বিনয় বাদল দীনেশ পার্ক। এই হচ্ছে এই জায়গাটা হচ্ছে লালদিঘি। এই লালদিঘির সাথেই হচ্ছে কি অবস্থিত
না মহাক্ষরণ, যেটাকে রাইটার্স বিল্ডিং বা মহাকরণও বলা হয়। এই রাইটার্স বিল্ডিংয়ের একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে নিই। 1977 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রাইটার বা কেরানিদের থাকার জন্য একটি হচ্ছে এই ভবনটি নির্মাণ করেন। তখন থেকে এই ভবনের নাম হয় কি না রাইটার্স বিল্ডিং। এই ভবনটির স্থপতি বা নকশাকার ছিলেন হচ্ছে থমাস লিওন, যার নকশাকার কী ছিলেন? থমাস লিওন ছিলেন এই হচ্ছে এর নকশাকার। এবং এটি কি শৈলীর আদলে তৈরি? গ্রিক এবং রোমান শৈলীর আদলে এটি তৈরি হয়েছিল। বাংলার গভর্নর জেনারেল তখন ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংসের সময় এই প্রশাসনিক ভবনটি অর্থাৎ রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়েছিল। 1930 সালে একটা এর সাথে রাইটার্স বিল্ডিংয়ের সাথে একটা হিস্ট্রিক্যাল বিষয় রয়েছে, যেটা হচ্ছে বিনয় বাদল এবং হচ্ছে বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। এই তিনজন বিপ্লবী এই রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন এবং একজন পুলিশ কমিশনারকে তিনি হত্যা করেছিলেন, পুলিশ অফিসারকে, তার নাম হচ্ছে সিমসনকে হত্যা করেছিলেন। এই ঘটনা কি ডালহৌসি স্কোয়ার, অর্থাৎ যেটা পূর্বতন আগে ডালহৌসি স্কোয়ার নাম ছিল, সেইখান থেকে এই নামটা হয়ে যায় হচ্ছে বিবাদী বাগ বা বিনয় বাদল দীনেশ বাগ বা তার কেন্দ্র। এই ভবনটি ব্রিটিশ আমলে বাংলার প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়েছিল। পরবর্তী সময়ে 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরেও প্রশাসনিক কাজকর্ম এইখান থেকেই কি হতো না পরিচালিত হতো। এবার বাংলার যে সমস্ত মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত 9 জন মুখ্যমন্ত্রী রয়েছেন, 8 জন তাদের হচ্ছে কার্যভার পূর্ণ করেছেন। যেরকম সময়কালের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে প্রফুল্লচন্দ্র সেন, যেটা 1947 থেকে 48 সময়কাল। তারপর ডক্টর বিধানচন্দ্র রায় 1948 থেকে 62, প্রফুল্লচন্দ্র সেন 62 থেকে 67, অজয় মুখার্জি 66, সিদ্ধার্থ শঙ্কর রায় 72 থেকে 77 এবং জ্যোতি বসু দীর্ঘ সময়কাল 77 থেকে 2000, মাননীয় হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য 2000 থেকে হচ্ছে 2011 এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2026 তাদের সময়কাল হচ্ছে পূর্ণ করেছেন। এই 7 জন এর আগে এই 7 জন হচ্ছে তাদের প্রশাসনিক কাজকর্ম রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করেছিলেন এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন তার কাজকর্ম নবান্ন থেকে পরিচালনা করতেন। এবং বর্তমান যিনি 9ই মে 2026 শপথ গ্রহণ করতে চলেছেন এই শুভেন্দু অধিকারী, যেটা বর্তমান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তিনি তার প্রশাসনিক কাজকর্ম রাইটার্স বিল্ডিং থেকেই কি করবেন না পরিচালিত করবেন। নবান্ন এবং রাইটার্স বিল্ডিংয়ের গল্প বলতে গিয়ে একটা বিষয় খুব প্রাসঙ্গিক হয়ে পড়ে, সেটা হচ্ছে আমি এখানে দুটো ছবি নিয়েছি। একজন হচ্ছে যারা রাজ্য রাজনীতির সাথে কিছুটা নলেজ রাখেন তারা জানে যে হচ্ছে এটা হচ্ছে এই ব্যক্তির ছবি হচ্ছে ফেলানি বসাক, আর অপরদিকে আমাদের অভয়ার মা যার নাম হচ্ছে রত্না দেবনাথ। 1992 সালে এই ফেলানি বসাক তার যে মুখ এবং বধির কন্যা ছিল দীপালি, তাকে পার্শ্ববর্তী তার বাড়ির পাশে এক প্রতিবেশী সিপিএম নেতা তাকে হচ্ছে ধর্ষণ করে এবং ধর্ষণ করে সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তার প্রতিবাদে এই ফেলানি বসাক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 1993 সালে রাইটার্স বিল্ডিং হচ্ছে অভিযান করেছিলেন। তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সেই জ্যোতি বসুর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হচ্ছে রাইটার্স বিল্ডিংকে ধর্ণা দেন এবং হচ্ছে প্রতিবাদ করেছিলেন এবং রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন, তখন তার সঙ্গী হিসেবে এই ফেলানি বসাকও ছিলেন। তিনি আশা করেছিলেন যে তার মেয়ে হয়তো যে ধর্ষক তার শাস্তি হবে বা তার মেয়ে সঠিক বিচার পাবে। সেই সময় জ্যোতি বসু যে পুলিশ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জোরপূর্বক বলা হয় যে একরকম হচ্ছে তার চুলের মুঠি ধরে তাকে হচ্ছে সেই মহাকরণ থেকে বের করে দিয়েছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময় তার প্রশাসনিক কাজকর্ম কিন্তু তাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর সেই রাইটার্স বিল্ডিংয়ে যদি তিনি ক্ষমতায় আসেন সেই রাইটার্স বিল্ডিং থেকে তার প্রশাসনিক কাজকর্ম পরিচালিত করবেন না বা তিনি হচ্ছেন এই মহাকরণে আর কখনো আসবেন না। তো যাই হোক, সময় পরিবর্তন হয়েছে এবং তার সুযোগ এসেছে এবং তিনি নবান্ন থেকে তার প্রশাসনিক কাজকর্ম পরিচালিত করেছেন। এরপর আসছি আমাদের দ্বিতীয় তিনি হচ্ছেন আমাদের রত্না দেবনাথ। সেই অভয়ার কাহিনী প্রত্যেকে জানি, আরজিকর কাণ্ডের সাথে জড়িত তার মেয়ে। তো তার হচ্ছে যখন ধর্ষণ এবং খুন হলো, তারপর তিনি হচ্ছেন বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ রাজনীতি কী হয় না উত্তল হয়। সেটা সময়কালটা ছিল
মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কাল। সেই সময়কালে হচ্ছে সেই নবান্ন অভিযান করেছিল আমাদের পশ্চিমবঙ্গের যারা সাধারণ জনগণ, তারা হচ্ছে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। নবান্ন অভিযান হয়েছিল এবং এটা একদিকে যেমন সিপিএমের সময় আজকে ফেলানি বসাকের কাহিনী বা ফেলানি বসাকের ঘটনাটা রাজ্য রাজনীতিতে তখন এক উত্তাল পরিবেশ তৈরি করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক উত্থান বা তার ক্ষমতায় আসার ক্ষেত্রে সেই যে আন্দোলন, সেই আন্দোলনটা যেমন হেল্পফুল হয়েছিল, সেরকমই ধরা হয় যে হচ্ছে এই আরজিকর কাণ্ডের ঘটনার পর সেটা হচ্ছে বিজেপির হচ্ছে ক্ষমতায় আসার ক্ষেত্রে একটা হচ্ছে কি না ট্রাম্প কার্ডের মতো কাজ করেছে। তো যাই হোক, দুটো ঘটনা, একদিক দিয়ে হচ্ছে মহাকরণ অভিযান, আরেক দিক দিয়ে হচ্ছে আমাদের সেই নবান্ন অভিযান, এই দুটো ঘটনাই কি আজকের দিনে প্রাসঙ্গিক হয়ে পড়ে। তো যাই হোক, তো ফেলানি বসাক তিনি তার বিচার পাননি, মেয়ের বিচার পাননি। 2009 সালে হচ্ছে তার মেয়ে মারা যায়, সাপের কামড়ে হচ্ছে তার মেয়ে মারা গেছিল। যদিও এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর কোনো দিন দেখাও করেননি এবং তিনি চরম দারিদ্রতা এবং অসহায়তার মধ্য দিয়ে বুকে একরাশ ব্যথা নিয়ে তার হচ্ছে মৃত্যুবরণ হয়েছিল 2026 সালের ফেব্রুয়ারি মাসে। এবার দেখা সেই নবান্ন থেকে পরিবর্তিত হয়ে আবার রাইটার্স বিল্ডিংয়ে কি হলো, পরিবর্তিত হয়ে আজকে প্রশাসনিক ভবন হতে চলছে। তো সেই জায়গায় কি হয় আজকে জানি না যে সেই অভয়ের মা তার সঠিক বিচার পাবে কি না। তো যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। আশা করি প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠু হবে। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ হিসাবে যে প্রশাসনিক কাজকর্ম রাইটার্স বিল্ডিং থেকে সঠিকভাবে পরিচালিত হবে এবং দুর্নীতিমুক্ত এক সরকার গঠিত হবে, এটাই সাধারণ জনগণ হিসেবে আমার নতুন নবগঠিত সরকারের কাছে এক চাওয়া। তো যাই হোক, প্রত্যেকে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।